তীব্র গরমে পুড়ছে দেশ, জনজীবনে চরম ভোগান্তি, জেলায় জেলায় হিট অ্যালার্ট থাকবে আরো কয়েকদিন। ভাড়া টাড়া মারতে পারছি না, গা ঘেমে একেবারে ভিজে যাচ্ছি, কষ্ট হচ্ছে, যেমন তাপমাত্রা বেশি, কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। খরা এবং বাদলের কারণে আমাদের যে ইরি খেতে প্রচুর পানির প্রয়োজন, এই পানিটা এখন আমরা পাচ্ছি না, খাল শুকিয়ে যাচ্ছে। টনক নড়ল পলকের, হাসপাতালে দেখতে গেলেন নির্যাতিত চেয়ারম্যান প্রার্থীকে, বললেন আত্মীয় হলেও ছাড় নয়। ফরিদপুরের মহাখালীতে জনতার হামলায় 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু, মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ, এলাকা থমথমে। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোয় ভোক্তার ক্ষোভ, সবজির দর কমলেও চড়া মাছ মাংস। দর্শক, দেশ জনপদ সংবাদে শুভেচ্ছা। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, এর আগের সংবাদে যেমনটি আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি যে আগুনে পুড়েছে রাজধানীর শিশু হাসপাতালে নবজাতকের আইসিইউ। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক হয় হাসপাতালের কার্যক্রম। দর্শক, সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হয়েছেন আমার সাথে নিশ্চয়ই। হাসান, হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সব মিলিয়ে যদি জানাতেন আমাদেরকে। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা সাধারণ রোগী যারা সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং এই বিল্ডিং এ যেসব রোগী ছিল তাদেরকে কিন্তু পাশের যে বিল্ডিং আছে সেটিতে আসলে সরিয়ে নেওয়া হয়েছে এবং যাতে করে আপনি জানেন যে এই বিল্ডিং এ এখন পর্যন্ত কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অক্সিজেন সহ আনুষঙ্গিক যেসব সরঞ্জাম থাকা দরকার সেগুলো কিন্তু এখন ওই হসপিটালে এই মুহূর্তে নেই এবং সেগুলো কিন্তু রিকভার করার জন্য চেষ্টা করছেন এবং রোগীদেরকে অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছে বিশেষ করে। তবে এখানে যখন আগুন লাগার ঘটনা ঘটে তখন কিন্তু কিছু মানুষ আসলে তাড়াহুড়ো করে নেমে যায় এবং সেখানে কিন্তু কিছু বাচ্চা আমরা দেখেছি নিচে তারা যাচ্ছে। আমরা সকাল থেকেই যখন দুপুর থেকে আগুনের এই ঘটনায় আমাদের সহকর্মী আরিফ এখানে ছিলেন, আপনি তো ছিলেন এখানে, কি দেখছিলেন সবশেষ পরিস্থিতি আমাদের? আসলে ঠিক যখন মানুষ জুমার নামাজ পড়তে গিয়েছে, আপনি জানেন যে 1টা-1:30টা থেকে জুমার নামাজ শুরু হয়, নামাজে যখন গিয়েছে ঠিক সেই মুহূর্তেই এখানে আগুনের সূত্রপাতটি ঘটে এবং নামাজে থাকা অবস্থায় এখানকার পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিন্তু খবর পেয়েছেন এবং তিনিও ছুটে এসেছেন এবং এখানে যারা ছিল আইসিইউর এখানে 3টা ডিপার্টমেন্ট রয়েছে, 3টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বেডে কিন্তু রোগী ছিল এবং সবাইকে প্রথমে বের করার চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এখানে যেটা ধারণা করা হয়েছিল যে এখানে মূলত এসি থেকেই আগুনটা লেগেছে, এসি বাস্ট হয়েছে এমনটি বলা হয়েছে এবং আমরা ভেতরেও তখন আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে আগুনের যে ভয়াবহতা সেটা আসলে এখানে পুরো ডিপার্টমেন্টটা পুরো ছাই হয়ে যায় এবং যেহেতু একটি পার্টে আগুন লাগে যার কারণে বাকি যে মেডিকেল ইকুইপমেন্টগুলো অর্থাৎ ভেন্টিলেটর থেকে শুরু করে যে আইসিইউর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আসলে রক্ষা করা অনেকটুকু সম্ভব হয়েছে, তবে যে পাশে এসি বাস্ট হয়েছে সে পাশে সম্ভব হয়নি। এই মুহূর্তে যেহেতু এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে, আগুন লাগলে আপনি জানেন বিদ্যুৎ বন্ধ করতে হয়, এই হসপিটালের পরিচালক যেটি বলছেন রিজার্ভে তাদের 1 ঘন্টার মতো জ্বালানি ছিল, অর্থাৎ 1 ঘন্টা তারা এখানকার সার্ভিস দিতে পেরেছে। অন্য যে তালাগুলো রয়েছে আপনি জানেন এই 5 তলা অর্থাৎ 4 তলাতে কিন্তু আইসিইউ রয়েছে, সেখানে লাইফ সাপোর্ট রয়েছে, সে বাচ্চাদের আসলে অক্সিজেন সমস্যা শুরু হয়ে গেছে, যখন 1 ঘন্টা শুরু হয় অক্সিজেন পাচ্ছেন না, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ আরিফ। তো আরিফ আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এখানকার যে ভয়াবহ পরিস্থিতি এবং আগুন লাগার পরে আসলে পুরো হসপিটালের পরিস্থিতিটা বদলে যায় এবং সেখানকার রোগীদের নিয়ে মানুষের ছোটাছুটি শুরু হয়। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এবং সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং পরিচালক। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি আমার কাছে। রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সারাদেশের তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি, জেলায় জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে আগামী সপ্তাহে তাপদাহ কিছু কমবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। চুয়াডাঙ্গায় দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহে জনগণকে সতর্ক ও সচেতন করতে হিট অ্যালার্ট জারি করে মাইকিং করেছেন কর্তৃপক্ষ। চলমান এ তাপপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চোখ মুখ একদম পুড়ে রোদ পানে দেখালে মনে হচ্ছে চোখ মুখ জ্বলে যাচ্ছে, বুঝছেন? আর পানি এত গরম, মনে হচ্ছে চা তৈরি করে খাওয়া যাবে। এই যে বাইরে ঠান্ডা বোতলে পানি নিয়ে এসে
এই পানি বোতল বুঝাই করে নিয়ে আসে, তাও এতে পিপাসা মিটছে না। 5 মিনিট পর পরে একটা করে বোতল পানি খেতে হচ্ছে। 3 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। মেহেরপুরে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা বিরাজ করছে 37 থেকে 40.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। লোক তো গরমে অতিষ্ঠ যাচ্ছে, ভাড়াভূ তো তেমন নেই, লোকে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে, লোকে রাস্তাঘাটে চলতে পারতেছে না, এতটা অতিরিক্ত গরম পড়তেছে। যে তাপ রোদের আমি এখন বাড়ি চলে যাচ্ছি, এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। প্রতিদিন কাজ করতে না পারলে পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন তাই নিয়ে দুশ্চিন্তায় শ্রমজীবী মানুষ। লোকজন বেড়াচ্ছি না এই গরমে, এখন কি করব, যাত্রী কম, ভাড়া কম। খুলনায় সপ্তাহব্যাপী ছিল মাঝারি তাপদাহ। সপ্তাহ জুড়ে খুলনায় তাপমাত্রা ছিল গড়ে 39 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। সবথেকে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা শিশু হাসপাতাল এবং খুলনার সংক্রামক ব্যাধি হাসপাতালে। বমি, পাতলা পায়খানা, জ্বর। গরমের কারণে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে যশোরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ 38 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আগামী সপ্তাহে তাপদাহ কিছুটা কমতে পারে বলছে আবহাওয়া অফিস। ভাড়া টাড়া মারতে পারছি না, গা ঘাইনে একেবারে ভিজে যাচ্ছি, লুঙ্গি ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। হাতা মাথায় দেওয়ার কারণে মনে কারণে তাপ লাগছে, সমস্যা কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে তাপদাহ কিছুটা কমতে পারে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, তাপদাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু সরাসরি যুক্ত হবেন আমার সাথে। সেতু, গরমের তীব্রতা আসলে কেমন চুয়াডাঙ্গায় এবং আবহাওয়া অফিস কি বলছে? ধন্যবাদ জ্যোতি। গরমের তীব্রতা যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমি যে দাঁড়িয়ে আছি এই পিচঢালা রাস্তায়, এই পিচঢালা রাস্তা দিয়ে কিন্তু রীতিমতো আগুনের সেই লিলিয়ান শিকার যে আঁচ, সেই আঁচ কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। আবার উপর থেকে সূর্যের যে তাপ, সেই সূর্যের তাপ উত্তাপ ছড়াচ্ছে। অতএব উপরে এবং নিচে এই মাঝখানে কিন্তু আমরা মানুষ, চুয়াডাঙ্গা জনসাধারণ খুব মানে কি বলবো, নিদারুণ কষ্ট হচ্ছে ভোগ করছি, যেটা কি মুখে বলে বোঝানো সম্ভব না। কারণ আজকে কিন্তু এই বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 41.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মৌসুমের মানে চলতি মৌসুমের শুধু চুয়াডাঙ্গা না সারা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন সন্ধ্যা 6টার অপেক্ষায় আছে, সন্ধ্যা 6টায় বাড়বে কি এই জায়গায় থাকবে, এটা হচ্ছে সবচেয়ে দেখার বিষয় এখন। আর এবার যদি আমি বলতে চাই যে আবহাওয়া অফিস আমাকে কি জানাচ্ছে, আবহাওয়া অফিসের বক্তব্য হচ্ছে এটাই যে তাপমাত্রা সামনের দিকে আরো বাড়া ছাড়া কমার কোনো সম্ভাবনা নাই। কারণ যদি কালবৈশাখী আশঙ্কা কালবৈশাখী হানা না দেয় তাহলে রীতিমতো কোনোভাবেই সম্ভব না এই যে তাপমাত্রা তীব্রতা কমানো। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্বস্তির খবর হচ্ছে এটাই যে এই যে এত তাপমাত্রার ভিতরে চুয়াডাঙ্গাবাসী একটু স্বস্তিতে আছে এই কারণেই যে মাঝে মধ্যে কিন্তু হাওয়া বইছে আর কি, এই হাওয়াতে কিন্তু একটু স্বস্তি ফিরে পাচ্ছে। তাছাড়া হাওয়া যদি না বইতো আর যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকতো তাহলে মানুষের জীবন একদম বিষিয়ে যেত। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ জ্যোতি। সহকর্মী খায়রুজ্জামান সেতু যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা থেকে। উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের জেরে শ্যালকের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী হাসপাতালে নির্যাতিত দেলোয়ারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, দোষীরা ছাড় পাবে না। রাজশাহী থেকে কাজী সাহেদের রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলার নির্বাচন অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে গাড়িতে তুলে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দেলোয়ারকে জোর করে গাড়িতে তুলছেন কয়েকজন। দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে। আলোচিত এই লুৎফুল কবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। পরে অপহৃত দেলোয়ার হোসেন সহ 4 জনকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে শুক্রবার সকালে রামেক হাসপাতালে যান প্রতিমন্ত্রী পলক। দেলোয়ার সহ 4 জনের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন তিনি। যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই, তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রাথমিক যে তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি, তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে, তদন্ত করছে। তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে, যারাই এর সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না, কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নেবে। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। অপহরণের পেছনে প্রতিমন্ত্রী পলকের শ্যালক রুবেলের হাত আছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে নির্মাণ শ্রমিকরা হামলা করে অগ্নিসংযোগ করেছে এমন অভিযোগ তুলে কয়েকজনকে পিটিয়ে আহত করে এলাকাবাসী। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মাণ শ্রমিক 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরের 50 গজ পাশে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে ওই শ্রমিকদের সঙ্গে কালী পূজার প্রতিমা নিয়ে কথা কাটাকাটি হয় কয়েকজন গ্রামবাসীর। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা দিকে ওই মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা। এলাকাবাসী ধারণা করেন শ্রমিকরা মন্দিরে হামলা ও প্রতিমায় অগ্নিসংযোগ করেছেন। এর জের ধরে স্কুলে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায় স্থানীয়রা। দ্রুত আসেন, আমাদের মন্দিরে আগুন ধরছে। হ্যাঁ, কে বা কাহারা কোনো লেবাররা কাজ করে, হ্যাঁ, ওরা আগুন দিয়েছে, তাদেরকে ধরে রাখছে। আমি তাৎক্ষণিকভাবে এখানে আসলাম, আসে দেখি হাজার হাজার জনগণ, হ্যাঁ, মোটামুটি জনগণকে একটু শান্ত করার চেষ্টা করি, কিন্তু আসলে পরিস্থিতি দেখলাম যে বেগতিক। খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ জড়ো হতে থাকেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যখনই শুনতে পাই যে এখানে কালী মন্দিরে ভিতরে কেউ আগুন দিয়েছে, এটাকে কেন্দ্র করে এখানে শ্রমিকদের উপর হামলা হয়েছে। আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে এসে এপিসি সহ আমরা প্রায় 100 মতো অতিরিক্ত ফোর্স আসি। আমরা এখানে প্রবেশ করে আমরা ভিকটিমদেরকে উদ্ধার করি। আহত 7 শ্রমিককে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসী প্রতিরোধের মুখে পড়ে পুলিশের সদস্যরা। এই সময় পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আহত 7 জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতেই সেখানে 2 জনের মৃত্যু হয়। 2 জন মারা গিয়েছেন, একজন আসার সাথে সাথেই মারা গিয়েছেন এবং আরেকজন এইমাত্র মারা গেলেন। আর 2 জন সিরিয়াসলি ইনজিউর্ড, তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যদি ঢাকা রেফার করার প্রয়োজন হয় তাহলে আমরা ঢাকা রেফার করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি শুক্রবার ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও মধুখালীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির আয়ের উৎস নিয়ে প্রশ্ন জনমনে। তার 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ায় এবার বদিকে নিয়ে তদন্ত নেমেছে সিআইডি। তার জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতিও, যদিও স্ত্রীকে সংসদ সদস্য বানিয়ে সব কিছুকে থোড়াই কেয়ার করছেন বদি। এ বিষয়ে আরো জানাচ্ছেন সৌরভদেব। এভাবে টাকা বিলিয়ে বেড়ানো সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি আসলে এত টাকা কই পান, এমন প্রশ্ন অনেকের মনে।
বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি বদির আপন 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে বদির বিষয়েও তদন্ত চলছে। অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব, যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। বদির স্ত্রী শাহিন আক্তার এখন কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার সংসদ সদস্য, কিন্তু স্ত্রী যেন শোপিচ। সমস্ত ক্ষমতা ব্যবহার করেন বদি। এই ক্ষমতা তিনি কেন ব্যবহার করেন? নিজের রাজত্ব ধরে রেখে আসলে তিনি কি করতে চান? দেশ টিভির কাছে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও টেকনাফে মাদক সাম্রাজ্যের জন্য বদিকে ইঙ্গিত করেছেন। যে কক্সবাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ পরিচিত মাদকের কারণে আমরা এখান থেকে বের হয়ে এসে আমি এখানে একজন নতুন তরুণ শিক্ষিত একজন নতুন জনপ্রতিনিধি দরকার। শাহিন আক্তার এমপি হিসাবে নির্বাচিত হলো, তাকে দলীয় কোনো কর্মসূচিতে আমরা দেখি নাই, জাতীয় কোনো কর্মসূচিতে তাকে আমরা পাই নাই। এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি ফক্সি এমপি হিসাবে এই যে এমপিগিরি করার জন্য এই সুযোগটা নিতে চাচ্ছে। এর আগে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে 2014 সালের 21 আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক, যার জন্য সংসদ সদস্য থাকাকালীন কারাদণ্ডও ভোগ করেন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিন পান। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। কুষ্টিয়ায় এক হতদরিদ্র পরিবারে পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। দলিল বা কোনো কাগজপত্র না থাকলেও দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে করছেন ভোগ দখল। সামান্য সম্বলটুকু ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুরাহা পায়নি অসহায় পরিবারটি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের হতদারিদ্র আফতাবউদ্দিন বয়সের ভারে যে সময় চলাচলই অসম্ভব, সে সময় তার প্রত্যেক শেষ সম্বলটুকু ফিরে পেতে প্রশাসন সহ ঘুরছেন বিভিন্ন দপ্তরে দাঁড়ে দাঁড়ে। জমির দলিল সহ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার সম্পত্তি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে রেখেছেন আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকসার আলী। এই আওয়ামী লীগ নেতার ক্ষমতার কাছে যেন সবই সম্ভব। সামান্য সম্বলটুকু ফিরে পাওয়ার আকতি দারিদ্র আফতাবউদ্দিন ও তার পরিবারের। এই জমি গাছ ধরে বাইক করে নেওয়ার কারণে আমি খুব অসহায়, সমস্ত জায়গায় ঘুরেছি, কোথাও আমার সমাধান দিতে পারিনি বা হয়নি। হবে না, সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, যার জন্য যার কাছেই যাচ্ছি সেই তার হয়ে যাচ্ছে। খাকসার আলী জোয়ারদার, ওনার যে ভাই ভাইস্তে আছে ওনারা সবাই মানে ভোগ দখল করে আছে জোরপূর্বক। ভুয়া কাগজপাতি তৈরি করে উনি এখন এই জমিটার ওই বলটাই উনি করে জমিটা ছাড় দিচ্ছেন না। আমরা যাতে ন্যায্য বিচার পাই এবং আমাদের বাপদাদার পূর্বপুরুষের সম্পত্তি আমরা যাতে আমাদের ফেরত পাই। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন এই জমি আফতাবউদ্দিনদের পৈতৃক সম্পত্তি। বেশ কয়েকবার সালিশ বৈঠক করেও আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে রক্ষা করা যায়নি এই সম্পত্তি। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। টাকার বান্ডিল আছে এবং নিজের সেক্রেটারি উপর মহলে যা কিছু করার দরকার করে এসে এদের জিনিসটা ভায়োলেট করে দিচ্ছে। কাগজপাতি সবই তো এদের নামে, যারা জোরকারী দখল করে খাচ্ছে এদের কোনো জমি থেকে কাগজপাতি নাই। এরা একটা মিটিশনে কাগজ দেখাচ্ছিল ভুয়া। এরা হচ্ছে যারা বর্তমান জমিটা দখল খাচ্ছে, এরা তো প্রভাবশালী, বর্তমান যাদের জমি এরা হচ্ছে খুবই নিরীহ মানুষ। তবে অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা খাকসার আলীর দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারাই ভোগ দখল করে আসছেন। আমরা 100 বছর আগে আমার বাপ দাদারা সেখানে পুকুর কাটছে, সেই পুকুর আমরা ভোগ দখল করে সব কিছু আছে। আমাদের দলিল আছে, মাঝখানে ওদের নামে রেকর্ড আছে, এইটা আছে সমস্যা। আমরা রেকর্ডের বিরুদ্ধে অলরেডি আমরা কোর্টে আমরা সমর্থ কোর্টে কেস করছি এবং 100 বছর আমাদের দখলে। আর পুলিশ বলছে এ বিষয়ে একবার বসাবসি হয়েছে থানায়, বিষয়টি সমাধানে কাজ করছেন তারা। ওটা নিয়ে আমি একদিন বইছিলাম, ওটা নিয়ে বইছিলাম, বসে আসলে সেদিনকার কিছু হয়নি, ওই কাগজপত্র আমার কথা ছিল। হতদারিদ্র এই পরিবারের শেষ সম্বল 29% সম্পত্তি দ্রুত ওই প্রভাবশালী নেতার জবরদখল থেকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। সরকারের এর সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন এখনো নতুন তেলের দামের প্রভাব বাজারে পড়েনি। চট্টগ্রাম থেকে ইশতিয়াক খানের প্রতিবেদন, ডেস্ক রিপোর্ট।
বন্দরনগরী চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে আলু, পেঁয়াজ, আটা সহ বিভিন্ন মশলা পণ্যের। এরই মধ্যে আবার বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। সরকারের নতুন ঘোষণায় প্রতি লিটার বোতলজাত তেলের দাম 163 টাকা থেকে বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ 167 টাকা। আর 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 818 টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 টাকা থেকে কমে দাঁড়ালো 147 টাকা। তবে ব্যবসায়ীদের দাবি, এখনো নতুন দামের প্রভাব বাজারে পড়েনি। 10 টাকা এখনো বাড়ায়নি, শুনলাম 5 টাকা করে বাড়াবে, ওটা এখনো মার্কেটে আসে নাই। আমাদের কাছে আগের মাল আছে, আমরা আগের দামে বিক্রি করতেছি। নতুন মাল দিলে তখন দাম বাড়ায় বিক্রি করবো আর কি, এখন তো আগে নতুন মাল আসে নাই। এখনো কোম্পানির রেট 118 টাকা লিটার। এরপর যে আরো যদি বাড়ায় আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন, সাধারণ মানুষের কথা না ভেবে দেখা হচ্ছে শুধু সিন্ডিকেটের স্বার্থ। কষ্ট করে খাইতেছি, কষ্টের কোনো সীমা নাই। বলছেন সরকার যদি বছর বছর পাল্টায় তাহলে জিনিসের দামও মনে করেন চাওয়া যাবে যে কোন সরকার কি রকম খাওয়াইতেছে। ভাই আমরা কষ্ট করে বাড়তে হয়, এখন সরকারের যদি দাম বাড়ায় আমরা কি করে চলবো? কয়েক মাস পরে 2-1 টাকা কমে, কিন্তু বাড়ে কিন্তু 10 থেকে 20 টাকা করে বাড়ে। এটা তো সাধারণ মানুষের জীবনে অবশ্যই প্রভাব পড়ে। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমছে, জ্বালানি তেলের দাম কমায়, জাহাজ ভাড়াও কমেছে। এরপরও দেশে তেলের দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ভোজ্য তেলের দাম আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরে কমতির দিকে। আমাদের জানা মতে এটা 55 থেকে 60% দাম কমেছে, কিন্তু বাংলাদেশে তার কোনো ধরনের প্রতিফলন নেই। আমরা সেই সুফল থেকে বঞ্চিত। এটার কারণ হচ্ছে ব্যবসায়ীরা দাম বাড়ালেই এটা কার্যকর করতে চায়, কিন্তু দাম কমলে আর কমাতে চায় না। তখন তারা নানা অজুহাত দিয়ে থাকে। বিশ্ববাজারে 2 বছরের ব্যবধানে সয়াবিন তেলের দাম কমেছে প্রায় 55%, কিন্তু দেশের বাজারে উল্টো চিত্র। নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এর সাথে শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র গরমে পুড়ছে দেশ, জনজীবনে চরম ভোগান্তি। জেলায় জেলায় হিট অ্যালার্ট থাকবে আরো কয়েকদিন। ভাড়া টাড়া মারতে পারছি না, গা ঘাইমে একেবারে ভিজে যাচ্ছি, কষ্ট হচ্ছে। যেমন তাপমাত্রা বেশি, কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। খরা এবং বাদলের কারণে আমাদের যে ইরি খেতে প্রচুর পানির প্রয়োজন, এই পানিটা এখন আমরা পাচ্ছি না, খাল শুকিয়ে যাচ্ছে। টনক নড়ল পলকের, হাসপাতালে দেখতে গেলেন নির্যাতিত চেয়ারম্যান প্রার্থীকে, বললেন আত্মীয় হলেও ছাড় নয়। ফরিদপুরের মধুখালীতে জনতার হামলায় 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু, মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ, এলাকা থমথমে। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোয় ভোক্তার ক্ষোভ, সবজির দর কমলেও চড়া মাছ মাংস। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।